জানে না মেহেরাজ, তবে তিনি এটা বেশ ভালো করেই বুঝতে পারছেন যে এই চ্যাপ্টারে অনেক মাইন্ড গেমের টুইস্ট রয়েছে। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অনেকেই কমেন্ট করেছিলেন একটি মাইন্ড গেমারের গল্প নিয়ে আসার জন্য। তো ভিউয়ার্স, আজ একটি মাইন্ড গেমারের গল্প নিয়ে আসা হলো। তবে হ্যাঁ, এই গল্পের আসল হিরোকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে আপনারাই খুঁজে বের করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসল হিরোটা কে, আবির নাকি রকি। সময়টা রাত প্রায় 10:21। থানার ভিতরে নিজের কেবিনে চেয়ারে বসে আছে মেহেরাজ। হাতে তার জ্বলন্ত সিগারেট, মাথাটা উপরের দিকে করে বসে আছে সে। অনেক চিন্তা যখন মানুষের মাথায় ভিড়ে, তখনই মানুষ উপরের আকাশের দিকে চেয়ে অন্যমনস্কভাবে সেই বিষয়টি নিয়ে ভাবতে থাকে। এক বস্তা চিন্তায় সে মাথায় বসে আছে। কি করবে বুঝতে পারছে না মেহেরাজ। 9 বছর ধরে পুলিশে আছে মেহেরাজ। পুলিশের চাকরি, জীবনে কখনো সে এরকম কেসের সম্মুখীন হয়নি। কিছুক্ষণ আগের ঘটনাটা নিয়ে বেশ গম্ভীরভাবে চিন্তা করছে মেহেরাজ। একটু থামেন, আমি আগেই বলে দিচ্ছি, যারা এই গল্পের সিজন 1 শোনেননি তারা কিছুই বুঝতে পারবেন না। আগে যে সিজন 1 শোনেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। কিছুক্ষণ আগে মেহেরাজ নিজের কেবিনে বসে বসে পুরনো কিছু ফাইল দেখছিল। তখনই তার কেবিনে প্রবেশ করে কনস্টেবল শেখর। মেহেরাজ নিজের হাতের ফাইলটা টেবিলের উপর রেখে শেখরের দিকে তাকায়। উত্তেজিত হয়ে দাঁড়িয়ে শেখর। সবুজ রঙের শার্টের ভিতরে ঘেমে একাকার শেখর। বেশ ভালোই বুঝতে পারছে মেহেরাজ। তাকে দেখে মনে হচ্ছে কোথাও থেকে দৌড়ানি খেয়ে এসেছে। কিন্তু পুলিশকে আবার কেউ দৌড়ানি দিবে? কার এত সাহস? ভেবে পায় না মেহেরাজ। শেখর, থানার বাইরে এত আওয়াজ শোনা যাচ্ছে কেন? মনে হচ্ছে অনেক লোক দাঁড়িয়ে থানার বাইরে ঝামেলা করছে, আর তোমার এমন অবস্থা কেন? স্যার, আমার কথা বাদ দেন, বাইরে কি হচ্ছে সেটা আগে দেখবেন। চলেন, বসে থাকলে বাইরের লোকগুলো আরও বেশি ঝামেলা করবে। মানে কি বলতে চাচ্ছ সেটা ভালো করে বুঝিয়ে বলো আমাকে। স্যার, আপনি আমার সাথে বাইরে চলেন, তাহলেই বুঝতে পারবেন আমার কথা। শেখরের কথার উপর ভিত্তি করে মেহেরাজ কেবিন থেকে বের হয়। থানার সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু এত লোক এত রাতে থানার সামনে কি করছে? সবার মুখে একটাই কথা, আবির কোথায়? আমাদের আবিরকে বের করে দিন। মেহেরাজ কিছুই বুঝতে পারছে না। কে আবির? এখানে এত লোকজন আসার মানে কি? এই আবিরের জন্য? উত্তরটা নিজের মনেই করতে থাকে মেহেরাজ। শেখর, আমি কিছুই বুঝতে পারছি না। এত রাতে থানার সামনে লোকজন এমন অবস্থা করছে কেন? কে আবির? কোথায় আবির? আমি কিছু বুঝতে পারছি না। আমাকে একটু খুলে বলো তো সব কিছু। স্যার, এখানে সবাই পাশের বস্তি পাচ্ছে। এখানে একটা ছেলে থাকতো, তাদের সবার সাথে, তার নাম আবির। গতকাল বিকেল থেকে সেই আবিরকে কোথাও দেখা যাচ্ছে না। হঠাৎ কোথায় উধাও হয়ে গেছে আবির। এর জন্য মূলত সবাই এসে থানায় ভিড় জমিয়েছে। আপনি কিছু একটা করুন স্যার। শেখর, আবির নামের ছেলেটার একটা ছবি নিয়ে সবাইকে 5 মিনিটের মধ্যে থানা থেকে বের করে দাও। আবিরকে পেলে আমরা তাকে বসিতে দিয়ে আসবো। মেহেরাজের এমন কথা শুনে নিজেই বোকা বনে যায় শেখর। 1 মাস হয়নি এখনও মেহেরাজের এই থানায় যোগ দেওয়ার। নতুন এসে বেশ কড়া নিয়ম করে দিচ্ছে এই নতুন অফিসার। শেখর আবিরের একটা ছবি সংগ্রহ করে বস্তিবাসীকে থানা থেকে বিদায় করে দেয়। স্যার, এই যে আবির নামের ছেলেটার ছবি। শেখরের হাত থেকে ছবির কাগজটা নেয় মেহেরাজ। ছবির দিকে তাকায় তিনি। ফুল সাইডের একটা ছবি। লম্বা একটা ছেলে দাঁড়িয়ে আছে কাঁধে ব্যাগ নিয়ে, মুখে চাপদাড়ি, শরীরের রংটা হালকা চাপা ফর্সা, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে ঢিলেঢালা লম্বা হাতার কালো রঙের একটা শার্ট, কম দামি একজোড়া চটি পায়ে লেগে আছে। মেহেরাজ নিজেও বুঝতে পারছে না এমন একটা বোকা ছেলে হঠাৎ আবার কোথাও উদয় হয়ে যাবে। শেখর, ছেলেটাকে দেখে মনে হচ্ছে অনেক বোকা টাইপের। আবিরের সম্পর্কে তুমি কি জানো? স্যার, ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। সেখানে
গেলেই জানা যাবে আবিরের সম্পর্কে। শেখর, তুমি কি রকিকে চেনো? কোনো রকি স্যার মাফিয়া কিং? হ্যাঁ, মাফিয়া কিং রকি। সে ছদ্মবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। কিছুদিন যেতে না যেতেই হঠাৎ কোথায় যেন হারিয়ে যায় সে। রকি ভার্সিটির সভাপতির ছেলে নাহিদকে সকল স্টুডেন্টের সামনে পিটিয়েছিল। সেই দিন ভার্সিটির শেষ দিন ছিল রকির। এরপর থেকে কেউ আর রকির চেহারা পর্যন্ত দেখেনি। শেখর, তুমি এখন আসতে পারো। শেখর বেরিয়ে যায় কেবিন থেকে। মেহেরাজ চিন্তা করছে, এমন একটা বোকা ছেলেকে কে আবার গুম করে দিবে? আবিরের সাথে কারো শত্রুতা থাকবে, এটা কিভাবে সম্ভব? আগেও এমন অনেক কেসের সম্মুখীন হয়েছে মেহেরাজ, কিন্তু এমন কোনো রহস্যময় কেসে কখনো সম্মুখীন হয়নি। মেহেরাজ নিজে একজন বড় মাইন্ড গেমার, বড় বড় কেস একা সামলেছে তিনি, কিন্তু এই কেসটা কিভাবে সব কিছুই ধোঁয়াশা। হাতে থাকা সিগারেট শেষ হয়ে এসেছে। কালকে সকালে ভার্সিটিতে গেলেই জানা যাবে আবিরের সম্পর্কে। ততক্ষণ পুরনো কেসের ফাইলগুলো দেখতে থাকে মেহেরাজ। স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে একটা লাশ পাওয়া গেছে। মানুষজন আতঙ্কিত হয়ে গেছে। সকাল 9টা। মেহেরাজ নিজের কেবিনে বসে বসে সদ্য গরম চায়ে চুমুক দিচ্ছিল। তখন তার কেবিনে প্রবেশ করে শেখর। চোখে তার ভয়ের আওয়াজ স্পষ্ট। দেখতে পাচ্ছে মেহেরাজ। লাশের কথা শুনেই গরম চাটা টেবিলের ওপর রেখে বসা থেকে উঠে দাঁড়ায় তিনি। পিস্তলটা কোমরের কভার পয়েন্টে রাখে। টেবিলের উপর থেকে পুলিশের কালো কালারের লাঠিটা হাতে নেয় মেহেরাজ। গাড়িতে যেয়ে বসে তিনি। উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। একটা লাশ রাস্তায় পড়ে আছে, কাফনের কাপড় দিয়ে মোড়ানো। আশেপাশে কেমন যেন একটা গন্ধ ছড়িয়ে পড়েছে। হয়তো এইটা লাশের তাজা গন্ধ। মানুষজন মুখে কাপড় দিয়ে গন্ধ থেকে বাঁচার চেষ্টা করছে। এখনও লাশের মুখ কেউ দেখছে না। পুলিশ ছাড়া কেউ হাত দিতে সাহস পাচ্ছে না। মেহেরাজের হাতের ইশারায় শেখর চেয়ে ভয়ে ভয়ে লাশের কাফনে মোড়ানো মুখটা খুলে দেয়। মৃত ব্যক্তির মুখটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় শেখর, কারণ মৃত ব্যক্তির মুখটা কিছুই বোঝা যাচ্ছে না। মনে হয় কেউ বড় পাথর দিয়ে মুখটা থেতলে দিয়েছে। মুখ দেখে লাশটা শনাক্ত করা সম্ভব না। মেহেরাজ লাশটা পোস্টমর্টমের জন্য মর্গে পাঠিয়ে দেয়। শহরের অবস্থা বেশি একটা ভালো না, সবাই আতঙ্কিত। একদিন পরে পরে এমন মানুষ খুন হয়েই যাচ্ছে। পুলিশ অফিসাররা খুনিকে এখনও ধরতে পারেনি। তাহলে কি এমনভাবে শহরে খুন হতেই থাকবে, আর খুনি সাধারণ মানুষের ভিড়ে মিলিয়ে যাবে? এখন অপেক্ষা পোস্টমর্টমের রিপোর্টের জন্য। প্রায় 2 ঘন্টা পর মেহেরাজের হাতে পোস্টমর্টমের রিপোর্ট আছে। রিপোর্টটা দেখে মেহেরাজ অনেক অবাক, কারণ রিপোর্টে এসেছে লাশটা একজন ছেলের। মৃত ব্যক্তিকে কেউ গুলি করে মেরেছে। প্রায় 6টা বুলেট শরীর থেকে পাওয়া যায়। ছেলেটা মারা যাওয়ার পরও খুনি নিজের রাগ কমাতে বড় পাথর দিয়ে মৃত ব্যক্তির মুখমণ্ডলে মেরেছে। কোনো সাইকো টাইপের লোক ছাড়া এমন খুন কেউ করতে পারবে না। 2টা কেস সামনে দাঁড়িয়ে আছে, এক আবিরের নিখোঁজ, 2 সকলের খুনের তদন্তের। কখনো এমন নাজেহাল অবস্থায় পড়েনি মেহেরাজ। টিপ টিপ করে চোখ জোড়া মেলে তাকায় আবির। নিজেকে কোনো নরম বিছানার উপর আবিষ্কার করে সে। আশেপাশে তাকায় সে। হাতের বাম পাশে ইঞ্জেকশন দিয়ে দাঁড়িয়ে আছে মধ্যবয়সী একজন মহিলা। পরনে তার সাদা কালারের নার্সের ড্রেস। আবির বুঝে গেছে সে কোনো হাসপাতালের বেডের উপর শুয়ে আছে। হাতের ডান পাশে পুলিশের পোশাক পরে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে একটা পুলিশ অফিসার। পিছনে দাঁড়ানো একটা পুলিশ কনস্টেবল। ছোট থেকেই আবির পুলিশকে ভয় পায়, এখনও তেমনই ভয় পাচ্ছে। আবির উঠে বসার চেষ্টা করে, সাথে সাথেই বাম হাতে হালকা ব্যথা অনুভব করে। আবিরের শরীরে স্যালাইন চলছে। আবিরকে চোখ খোলা অবস্থায় দেখে ডান পাশে দাঁড়ানো পুলিশ অফিসার মেহেরাজ বলে, আবির, তুমি অনেকটা দুর্বল, একটু রেস্ট করো। এখন উঠে বাসায় যাওয়ার প্রয়োজন নেই। আবির অবাক হয়, কারণ অজানা একটা পুলিশ অফিসার আবিরের নাম ধরে ডাকছে। কিন্তু এই পুলিশ অফিসারের সাথে আবিরের কখনো দেখা বা কথা হয়নি। তাহলে নাম কিভাবে জানলো? ভেবে পায় না আবির।
কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে না আবির। নিজের -1 পয়েন্টের চশমাটা নিজের চোখে নাই। আমার চশমা কোথায়? আমি সবকিছু অপ্রষ্ট দেখছি। আবির, উত্তেজিত হবার কোনো কারণ নেই। তোমার চশমার কাঁচটা ভেঙে গেছে। তোমার জন্য নতুন একটা চশমার ব্যবস্থা করা হয়েছে। বেডের পাশে টেবিলের উপর রাখা মোটা ফ্রেমের চশমাটা মেহেরাজ আবিরের হাতে দেয়। আবির চশমাটা চোখে লাগাই। এখন সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। আবির, এখন কেমন লাগছে তোমার? জি ভালো, কিন্তু মাথায় অনেক ব্যথা করছে। কেমন যেন লাগছে, মনে হয় মাথার ভিতর কিছু চলছে। সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি এখন রেস্ট করো। আমরা তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। কথাটা বললেই বেরিয়ে যায় মেহেরাজ, সাথে শেখরও। আবির সামনের দেয়ালের দিকে তাকাই। দেয়াল ঘড়িতে এখন সময় 11টা। সে মনে করার চেষ্টা করে কালকের ঘটনা। ভার্সিটির উদ্দেশ্যে যখন বাসা থেকে বের হয় তখনই তার সামনে একটা গাড়ি থামে। আবির কিছু বলবে এর আগেই গাড়ির ভিতর থেকে কেউ আবিরের মুখে রুমাল চেপে ধরে। সে অজ্ঞান হয়ে যায়। প্রায় 8 ঘন্টা পর আবিরের জ্ঞান ফিরে। নিজেকে কোনো বদ্ধ রুমে আবিষ্কার করে সে। মাথার উপর জ্বলছে 60 ওয়াটের একটা হলদে বাল্ব। আশেপাশে পুরনো অনেক জিনিসপত্র রাখা দেখে মনে হচ্ছে এগুলো কেউ অনেক দিন ধরে ব্যবহার করে না। খুবই গরম রুমের ভিতর। হঠাৎ রুমের শাটারটা উঠিয়ে একটা ছেলে প্রবেশ করে। ছেলেটার হাতে ভয়ঙ্কর একটা ধারালো ছুরি। আবিরের সামনে চেয়ারের উপর আরাম করে বসে ছেলেটা। কেমন আছিস মাফিয়া কিং এর বন্ধু? আবির বুঝতে পারছে না ছেলেটা কেন মাফিয়া কিংয়ের বন্ধু বলছে। আবির বোকাশোকা চেহারা করে বলতে থাকে, মাফিয়া কিং এর বন্ধু মানে কি বলছেন আপনি? কিন্তু বুঝতে পারছিস না আমি কি বলছি, নাকি বুঝেও না বোঝার চেষ্টা করছিস? সত্যি ভাইয়া, আমি আপনার কথা বুঝতে পারছি না, দয়া করে আমাকে বুঝিয়ে বলেন। বাংলাদেশের টপ মাফিয়া কিং রকি ভাই তোর বন্ধু ছিল না? একই সাথে একই ভার্সিটিতে পড়তি তোরা দুইজন। কোথায় এখন রকি, সেটা বল আমাকে। আবির মনে করার চেষ্টা করে। রকির কথা সেই দিন ভার্সিটিতে নাহিদের সাথে ঝামেলা হবার পর থেকে রকির সাথে আর দেখা হয়নি আবিরের। রকি বলে গিয়েছিল দেখা হবে, কিন্তু আবিরের সাথে দেখা হয়নি রকির। আমার সাথে রকির কোনো যোগাযোগ নেই। সেদিন ভার্সিটিতে ওর সাথে আমার শেষ দেখা হয়, এরপর আর দেখা হয়নি। আমি জানি না রকি কোথায়। আবিরের কথাটা বিশ্বাস করে না ছেলেটা। ধারালো ছুরিটা হাতে নিয়ে বলতে থাকে, সত্যি কথা বল, বেঁচে যাবি, নয়তো এই ছুরিটা দিয়ে এখানেই শেষ করে দিব। বল রকি কোথায়? ছুরিটা দেখে আবির ভয় পেয়ে যায়। গলার পানি শুকিয়ে গেছে। একটা ঢোক গিলে গলাটা হালকা ভিজিয়ে নেয় সে। ভয় কাতর গলায় বলতে থাকে, ভাই আমার কথাটা বিশ্বাস করেন, আমার সাথে রকির কোনো দেখা হয়নি। আমাকে মারবেন না, দয়া করে ছেড়ে দেন প্লিজ। মিথ্যা, সব কিছু মিথ্যা। তুই একমাত্র জানিস রকি এখন কোথায় আছে। তোর সময় শেষ, মৃত্যুর প্রহর গুনতে শুরু কর এখনই। কথাটা বলে ছেলেটা ধারালো ছুরিটা দিয়ে আবিরের গলার দিকে নিচে থাকে। আবির ভয় পেয়ে যায়। ছুরিটা আবিরের গলায় চালিয়ে দিবে এমতো অবস্থায় রুমের শাটারে ঠাস ঠাস করে আওয়াজ হয়। ছেলেটা ছুরিটা নামিয়ে নেয়। আবির হাফ ছেড়ে বাজে। হয়তো সৃষ্টিকর্তা আবিরকে বাঁচাতে কাউকে পাঠিয়েছেন। ছেলেটা ভয়ে ভয়ে শাটারের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, বাইরে কে শাটার ধাক্কা মারছে? কোন শালা বাইরে দাঁড়িয়ে আছিস? কথা বলছিস না কেন? বাইরে থেকে কোনো প্রতি উত্তর আসে না। ছেলেটা রেগে রুমের শাটারটা উপরের দিকে তুলে। বাইরে দাঁড়িয়ে আছে কোনো এক অজানা আগন্তুক। আবির আর ছেলেটার স্তম্ভিত দৃষ্টির সামনে দিয়ে নীরবে এগিয়ে গিয়ে আগন্তুকটার শূন্য চেয়ারে বসে পড়ে। নিশ্চল নীরব চারিদিক। আগন্তুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে উপরে ঝুলে থাকা বাল্বের সহস্র আলোক রশ্মির কেন্দ্রস্থলে। 60 ওয়াটের হলদে আলোর পরিসীমার মধ্যে কালো কালারের রকস্টার ড্রেস, মুখে ভুতুড়ি মাস্ক জলজল করছে। পিছন থেকে ছুরি হাতে নিয়ে এগুলো থেকে ছেলেটা আগন্তুকের দিকে। এই কে তুই? এখানে আসলে কি করে? আমার চেয়ারে বসে পড়লি? ভালো ভালো বলছি এখান থেকে চলে যা, নয়তো তোর অস্তিত্ব বিলীন করে দিব। আগন্তুক উচ্চ স্বরে হেসে ওঠে। ওর মনের ভিতর মনে হয় না মৃত্যুর কোনো ভয় আছে। আবির বাঁচার ভরসা পায়। মৃত্যুর সামনে থেকে বাঁচার এটাই বড় সুযোগ। কে রে তুই? এমন করে হাসছিস কেন? মারার ভয় নেই? দাঁড়া, তোকে আর বেশি সুযোগ দেওয়া যাবে না। তোকে মেরে আবির শালাকেও মেরে দিব।
কথাটা বলে ছেলেটা ধারালো ছুরি আগন্তুকের পিছন দিয়ে আঘাত করবে। এর আগেই আগন্তুক পায়ের কভার পয়েন্ট থেকে ছোট একটা পিস্তল বের করে, পরপর 2টা গুলি করে। একটা বুলেট এসে ছেলেটার তল পেটে লাগে, আর একটা মিস ফায়ার হতে পিছনের দিকে চলে যায়। ছুরি হাতে ছেলেটা নিচে পড়ে যায়। আগন্তুক বসা থেকে উঠে দাঁড়ায়, ছেলেটার বুকের উপর ডান পা দিয়ে রেখে পিস্তলের সবগুলো বুলেট খরচ করে ছেলেটার উপর। এরপর কি হয় জানে না আবির। হাসপাতালের বেডের উপর শুয়ে শুয়ে এগুলোই ভাবছিল আবির। তখনই রুমের দরজা ঠেলে একটা লোক প্রবেশ করে আবির। আবির লোকটাকে দেখে হালকা ভয় পেয়ে যায়, কারণ লোকটাকে দেখে আবিরের ভয় পাওয়ার অবশ্যই একটা কারণ আছে। সেটা হলো রুমের দরজা ঠেলে একজন ডাক্তার প্রবেশ করে, পরনে তার সাদা কালারের অ্যাপ্রন, মুখে মাস্ক, একটা ইঞ্জেকশন হাতে নিয়ে আবিরের সামনে দাঁড়ায়। আবির ছোট থেকেই ইঞ্জেকশনকে অনেক ভয় পায়। বলতে গেলে কখনো বড় ধরনের অসুখ হলেও শরীরে ইঞ্জেকশন পুশ করে না, কিন্তু আজকে সামান্য মাথা ব্যথার জন্য ইঞ্জেকশন নিবে, এটা কি করে সম্ভব? ডক্টর সাহেব আবিরের শরীর থেকে স্যালাইনের ছুঁচটা খুলে ফেলে, তুলার মধ্যে স্যানিটাইজার নিয়ে আবিরের হাতে লাগায়। ইঞ্জেকশনটা ঠিক করে ডক্টর সাহেব আবিরের হাতে পুশ করতে যাবে, তখনই আবির নিজের হাতে সরিয়ে নেয়। আবির ততক্ষণে বেডের উপর শুয়েছিল, এখন সে উঠে বসে, বেডের সাথে হেলান দিয়ে বসে। আবিরের এমন কাণ্ডে ডক্টর সাহেব অবাক হয়ে যায়। আবিরকে দেখে মনে হয় না সে একজন মানসিক রোগী। কোনো মানসিক রোগী ছাড়া সুস্থ ব্যক্তি এমন কিছু করতে পারে না। ডাক্তারি জীবনে এই প্রথম একজনকে পেয়েছেন তিনি, যে কিনা মারাত্মক অবস্থায় থেকেও ইঞ্জেকশন নিতে ভয় পাচ্ছে। ডক্টর সাহেব আবিরকে প্রশ্ন করে, মিস্টার আবির, কি হয়েছে আপনার? আপনি এমন করে হাত সরিয়ে নিলেন কেন? আমাকে ইঞ্জেকশন পুশ করতে দিন। ডক্টরের কথা শুনে আবির ভয় পাওয়া কণ্ঠে জবাব দেয়, আসলে আমি কখনো ইঞ্জেকশন নিই না, ছোট থেকে এটা আমার বড় সমস্যা। ইঞ্জেকশন দেখলেই আমার বুক কাঁপাকাঁপি করে। এটা আবার কেমন কথা? আপনি এত বড় একটা ছেলে হয়ে সামান্য ছোট ইঞ্জেকশনকে ভয় পাচ্ছেন কেন? আর এমনিতেই আপনার মাথা ব্যথা কমানোর জন্য এই ইঞ্জেকশনের প্রয়োজন। আমার মাথা ব্যথা আগের থেকে অনেকটা কমে গেছে। দেখেন, আমি একজন ডাক্তার, আপনার চেয়ে আমি রোগ সম্পর্কে ভালো জানি। আমি কখন এখান থেকে যেতে পারবো সেটা বলেন। আপনি এত অস্থির হচ্ছেন কেন? আপনার এখন বিশ্রামের প্রয়োজন। আর কিছুক্ষণ পর মেহরাজ সাহেব আপনার সাথে দেখা করে আপনাকে নিয়ে চলে যাবে। কেন কেন? আমি ওই পুলিশ অফিসারের সাথে কেন যাব? আমি আমার বাসায় একা একাই যেতে পারবো। আমি এত কিছু জানি না, তবে আমার মনে হয় মেহরাজ স্যার আপনাকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। আবির বুঝে গেছে পুলিশ অফিসার কি জিজ্ঞেস করবে। আবির নিজেকে প্রস্তুত করে নেয়। ডক্টর সাহেব বেরিয়ে যায় কেবিন থেকে। আবিরের দৃষ্টি এখনও সেই দিকেই। প্রায় বিকেল হয়ে এসেছে। সন্ধ্যার দিকে আবিরকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। মেহেরাজ নিজের কেবিনে বসে আছে। সামনে একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শেখর। মেহেরাজ চেয়ারে হেলান দিয়ে উপরের দিকে তাকিয়ে আছে। তার মাথায় একটা জিনিস কিছুতেই আসতেছে না। আবিরের মতো এমন একটা ছেলে, না, আর কিছু ভাবতে পারছে না মেহেরাজ। শেখর মেহেরাজের এমন চিন্তামগ্ন চেহারা দেখে বলতে থাকে, স্যার আপনি কি এমন ভাবছেন? আর আমি কতক্ষণ এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবো? অনেক তো হলো, আপনি তো কিছু বলছেন না। মেহেরাজ শেখরকে প্রায় 15 থেকে 20 মিনিট আগে নিজের কেবিনে ডেকে পাঠায়। শেখর তাড়াতাড়ি করে চলে আসে, কিন্তু এসে দেখে মেহেরাজ মাথা উপরের দিকে করে তাকিয়ে আছে। অনেকক্ষণ পর শেখর মুখ খুলেছে। শেখরের কথায় মেহেরাজ উপর থেকে দৃষ্টিটা সরিয়ে নেয়, আর শেখরের উপর দৃষ্টি ফেলে। মধ্যবয়সী এই লোকটা যদি পুলিশের কনস্টেবল না হয়ে বড় কোনো অফিসার হতো তাহলে বেশ মানাতো তাকে। শেখরের অনেক সাহস। যেমন কিছুদিন আগে এলাকার একটা মাস্তানকে সে নিজ হাতে ধরে থানায় ভিড় করিয়েছে। যেখানে মাস্তানটাকে ধরতে কেউ সাহস করে না, সেখানে শেখর একাই কাজটা করেছে।
কিন্তু দুঃখের বিষয় শেখর এই কাজটা করার জন্য কোনো প্রমোশন পায়নি। মেহেরাজ সবসময় শেখরকে নিজের কাছাকাছি রাখে। এবার মেহেরাজ শেখরের কথার জবাব দেয়। শেখর, হাতে এখন 2টা কেস, চিন্তা আমার আকাশ ছুঁই অবস্থা, কোনটা আগে ধরবো সেটাই বুঝতে পারছি না। স্যার, আবির নামে ছেলেটাকে জিজ্ঞেস করলেই তো মনে হয় একটা কেসের সমস্যার সমাধান হবে। শেখর, আমার কি মনে হয় জানো, আবির ছেলের সাথে অন্য জগতের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আমারও তাই মনে হয়। ছেলেটা খুবই বোকা শোকা। সে হাসপাতালে আমাদের দেখে বাচ্চাদের মতো ভয় পাচ্ছিল। আমি আবিরকে ভয় পেতে দেখিনি, আবিরের চোখে আমি ভয় দেখিনি, অন্য কিছু দেখেছি, কিন্তু কি দেখেছি সেটা রহস্যটা এখনো দূর হয়ে যাচ্ছে না। এত কিছু লক্ষ্য করিনি, তবে আবির ছেলেটা অনেক রহস্যময় মনে হচ্ছে। ডাক্তার যে বলল সন্ধ্যায় আবিরকে রিলিজ দিয়ে দিবে, এর আগেই কিন্তু আমাদেরকে হাসপাতালে থাকতে হবে। স্যার, তাহলে কি গাড়ি বের করব? বের করেছে, সন্ধ্যার আগে যে আবিরের সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। শেখর বেরিয়ে যায় মেহেরাজের কেবিন থেকে। আবির ছেলেটার চেহারা কি যেন একটা বলে। এমন বোকাশোকা চেহারাওয়ালা মানুষকে কেই ব্যবহার করেছে মাফিয়া কিং রকি? কিন্তু মেহেরাজ একটা হিসাব এখনও মেলাতে পারছে না। রকি কেন আবিরকে বেছে নিয়েছে? রকি চাইলেই কলেজের অন্য কাউকে নিজের বন্ধু বানাতে পারত, কিন্তু সে এটা না করে আবিরের মতো গরিব একটা ছেলেকে কেন বেছে নিয়েছে? রকির মতো এমন একটা ভয়ানক মাফিয়া ছদ্মবেশ নিয়ে ঢাকা কলেজে এসেছে, আর সেই আবিরের সাথে বন্ধুত্ব করে নেয়। কিন্তু হঠাৎই আবার রকি হারিয়ে যায় শহর থেকে কোনো দূর অচেনায়। এখন কোথায় আছে এই রকি? মেহেরাজ যদি কোনোভাবে রকিকে ধরতে পারে তাহলে অনেক বড় প্রমোশন পাবে সে। রকির খোঁজ এখন একমাত্র আবির দিতে পারবে। এইমাত্র খাবার খেয়ে উঠেছে আবির। হাসপাতালের খাবার যেমন হয় আর কি, 1 প্লেট মোটা চাউলের ভাত, বেশি পানি দিয়ে ডাল। আবির একদিনের বেশি সময় ধরে কিছুই খায়নি। আজকে সকালে জ্ঞান ফেরার পরে ফলমূল ছাড়া অন্য কিছুই খায়নি। বিকেলের দিকে ঘুম থেকে উঠে এখন মাত্র খেয়েছে আবির। শরীরটা এখন মোটামুটি ভালো। আবির যখন জানতে পেরেছে সন্ধ্যায় তাকে রিলিজ দেওয়া হবে, তখনই মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। কিন্তু পরে আবার মন খারাপ হয়ে গেল এটা জেনে যে সকালে সেই পুলিশ অফিসার মেহেরাজ সাহেব আবিরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসাবাদ করবে। কি এমন প্রশ্ন করতে পারে মেহেরাজ যার কারণে আবিরের প্রতি এত যত্ন ওনার? জানা নেই আবিরের। কেবিনের দরজাটা খোলার আওয়াজ পেয়ে আবির সেদিকে তাকায়। পুলিশ অফিসার মেহেরাজ সাহেব আর কনস্টেবল শেখর ভিতরে প্রবেশ করছে। আবির নিজের চশমাটা ঠিক করে নেয়, মুখটাকে একদম সহজ সরল স্বভাবের করে রাখে। যে কেউ আবিরকে এমন দেখলে ইনোসেন্ট বয় হিসেবেই আখ্যায়িত করবে, অথচ এই ছেলেটার কোনো এক সময়ের বন্ধু ছিল বাংলাদেশের টপ মাফিয়া কিংয়ের। কেউ দেখলে আবিরকে বলবে না সে এত বড় একটা ভয়ানক মাফিয়ার অতি কাছের বন্ধু। আবির সেই কেবিনে ভর্তি, সেখানে একটা স্টিলের চেয়ার আছে। মেহেরাজ সেই চেয়ারটা টেনে বসে, পাশে দাঁড়িয়ে আছে শেখর। পুলিশের চাকরিটাই এমন, বড় অফিসে চেয়ারে বসবে আর কনস্টেবলগুলো অফিসারের পাশে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে। মেহেরাজকে দেখে এখন আর তেমন ভয় লাগছে না আবিরের। অন্য সব পুলিশ অফিসারের মতো ব্যবহার করছে না। আবির অসুস্থ দেখে এমন ব্যবহার, নাকি মন থেকেই এমন ব্যবহার করছে? তিনজনের মধ্যে প্রথমে মেহেরাজ নিজের মুখ খুলে বলে, এখন কেমন বোধ করছো আবির? এখন আমি আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছি। শুনে খুব ভালো লাগলো। এখন আমি যে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করব, সেই সম্বন্ধে ডাক্তার বা নার্স কিছু বলেছে তোমাকে? আবির মনে করার চেষ্টা করে। দুপুরের দিকে একটা নার্স আসে আর এসেই বলে যায় আবিরকে সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। তার সাথে বিকেলের দিকে পুলিশ অফিসার মেহেরাজ সাহেব কিছু গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করতে পারে। এটুকুই বলেছিল নার্সটা। আবির সেই কথা চিন্তা করে সামনে বসে থাকা মেহেরাজকে বলে, স্যার, দুপুরের দিকে একটা নার্স এসে তাহলে আপনার কথাই বলে গেছে আমাকে।
হতে পারে। আমি হাসপাতালে ফোন দিয়ে বলে দিয়েছিলাম সন্ধ্যার কিছুক্ষণ আগে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা বলবো। স্যার, আমি আপনার সব প্রশ্নের জবাব দিব। তার আগে আপনি আমাকে এটা বলেন যে আপনি আমার নামটা জানলেন কোথা থেকে? আমি তো আপনাকে আমার নিজের পরিচয় দিইনি। আমি একজন পুলিশ অফিসার। তোমাকে আমি প্রশ্ন করতে পারি, কিন্তু তুমি আমাকে উল্টো প্রশ্ন করতে পারো না। সেটা আমি জানি স্যার, তবে আপনি যদি আমাকে প্রশ্নের জবাবটা দিতেন তাহলে আমার মতে এত জানার আগ্রহ থাকতো না। তোমার সম্পর্কে বসতির লোকজনের কাছ থেকে জানতে পেরেছি। এখন এই সকল টপিক বাদ দাও, আমার হাতে বেশি সময় নেই। আমি এখন যেই প্রশ্নগুলো করব সবগুলো সঠিক উত্তর দেবে। মেহেরাজ যেভাবে কথা বলছে এখন তাকে দেখে মনে হচ্ছে সে একজন কড়া পুলিশ অফিসার। আবির মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত করে। মেহেরাজ এটা দেখে আবিরকে প্রশ্ন করতে শুরু করে। আবির, কালকে সারাদিন কোথায় ছিলে তুমি? আর আজকে সকালে আমরা তোমাকে এই অবস্থায় এনে হাসপাতালে ভর্তি করেছি। আবির মনে মনে এটাই ভাবছিল, পুলিশ অফিসার মেহেরাজ সাহেব প্রথমে এই প্রশ্নটাই করবে। তাই আবির নিজের মাথায় এই প্রশ্নের উত্তরটা গুছিয়ে রেখেছিল। যদি এই প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন করত তাহলে আবির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করত। মেহেরাজের প্রশ্নের জবাবে আবির তার সাথে যা ঘটেছে সব কিছুই স্পষ্ট করে বলে দেয় মেহেরাজকে। আবিরের এমন উত্তর শোনার পর মেহেরাজ অনেকটা অবাক হয়ে যায়, কারণ আজকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যে লাশটা পাওয়া গেছে সেই লাশটার সাথে আবিরের বর্ণনার কালকের রাতে আবিরের উপর হামলাকারী লোকের সাথে মিল রয়েছে। তাহলে এখন একমাত্র খুনি হচ্ছে সে রাতের আগন্তুক, যে আবিরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল। আবির বলছে সে আগন্তুককে চেনে না, আবার আগন্তুক নাকি মাস্ক পরিধান করে এসেছিল, যার কারণে ভালো করে মুখ দেখতে পারেনি আবির। মেহেরাজের এখন প্রচুর পরিমাণে রাগ লাগছে। দুইটা কেসের সমাধান হবে তখন যখন সেই আগন্তুক ধরা পড়বে, কিন্তু আগন্তুকের চেহারা কেমন সেটাই জানে না আবির। এবার মেহেরাজ আবিরকে জিজ্ঞেস করে, আচ্ছা আবির, আমি শুনেছি তুমি নাকি বাংলাদেশের টপ মাফিয়া কিং রকির বন্ধু ছিলে। ছিলাম হয়তো এক সময়, কিন্তু এখন না। এখন রকির সাথে বন্ধুত্ব আছে কি নাই সেটা জেনে আমার কোনো প্রয়োজন নেই। তুমি এটা বলো যে রকি এখন কোথায়? স্যার, সবাই এটা নিয়ে কী শুরু করেছেন আমি তা বুঝতে পারছি না। রকি কোথায় সেটা আমি কিভাবে বলবো? হঠাৎ সেই দিন নাহিদের সাথে ঝগড়া হওয়ার পর রকি যে কোথায় হারিয়ে গেছে এটা আমি জানি না। দেখো আবির, আমাদেরকে সত্যিটা বলে দাও। রকি একটা মাস্তান, দেশকে ধ্বংস করে ফেলবে সে। আমরা যদি তাকে ধরতে পারি তাহলে দেশ থেকে একটা আতঙ্ক কমে যাবে। আমি যতদূর পর্যন্ত জানি রকি ভয়ঙ্কর মাস্টার হলেও সত্তর প্রদেশে চলে খারাপ মানুষগুলোকে এসে বেছে বেছে মারে, আর এতেই দেশ থেকে খারাপ মানুষ ধ্বংস হয়ে যায়। খারাপ মানুষকে শাস্তি দেওয়ার জন্য আইন আছে, সে কেন এগুলো করে মানুষের মন থেকে সুখ কেড়ে নিচ্ছে? আমরা সবাই একত্রিত হয়ে বিচার করতাম। স্যার, আপনি আমার কথা হয়তো বিশ্বাস করতে পারছেন না। আসলে রকি আমার বন্ধু ছিল ঠিকই, কিন্তু সে আমাকে শেষ কথা এটাই বলে গিয়েছিল সে আবার ফিরে আসবে। কোথায় সে? আমি বুঝতে পারছি বিষয়টা। এখন তোমার সাথে রকির কোনো যোগাযোগ নেই, তাহলে কে নিয়ে যেতে পারবে আমাকে রকির কাছে? আমি শুনেছি স্যার রকির একটা ভাই আছে, কিন্তু কি যে তার নাম সেটাই মনে পড়ছে না। আর সে থাকে কোথাও এটাও জানি না। সবাই নিজেকে গোপন রাখার চেষ্টা করছে। আমি রকিকে নিজ হাতে আমার থানার 14 শিকের ভিতরে এনে ভরব। মেহেরাজের কথা শুনে আবির মুচকি হাসে। একটা সাধারণ পুলিশ অফিসার রকির মতো মাফিয়া কিংকে ধরে জেলে ঢোকাবে, ভাবতেই অবাক লাগছে। এখন এটাই বিশ্বাস করতে হবে আবিরকে, কারণ সামনে বসে আছে একটা পুলিশ। তার সামনে যদি মাস্তানির পক্ষ নিয়ে কথা বলে তাহলে যা ঘটার তা তো ঘটেই যাবে। মেহেরাজ সাহেব আর কথা বাড়াতে চান না, এখানেই প্রশ্নপাত শেষ করতে চান তিনি। আবিরের কেবিন থেকে চলে যায় মেহেরাজ সাহেব। আজ প্রায় 3 দিন পরে আবির কলেজে যাচ্ছে। আগের মতো করেই একই ড্রেস আপ নিয়ে ভার্সিটিতে এসেছে সে। এখন একটাই ভয় কাজ করে আবিরের মনের ভিতর, যদি নাহিদের সাথে দেখা হয়ে যায় কোনোভাবে, আর নাহিদ যদি বলে বসে রকি কোথায়, কি জবাব দিবে তখন আবির? মুখের ভাষা কোথায় হারিয়ে যাবে সে সময়। রকির সাথে থেকে না হয় সেদিন বেঁচে গেছিল, কিন্তু আজ বাঁচাবে কে?
শয়তানের নাম নিতে না নিতেই শয়তান এসে উপস্থিত হয়ে গেছে। নাহিদ তার বন্ধুদের নিয়ে সেই আগের নির্দিষ্ট জায়গায় বসে বসে আড্ডা দিচ্ছে। এখন যদি আবির ক্লাসে যাই তাহলে নাহিদদের সামনে দিয়ে যেতে হবে। আবির কোনো কিছু না ভেবেই ক্লাসের দিকে হাঁটা ধরে। সামনে গেলে যে বিপদ এটা জেনেও আবির থামে না। নাহিদ সামনে তাকিয়ে দেখে আবির আসছে। প্রতিদিনের ন্যায় আজকেও নাহিদ বাইকের উপর আরাম করে বসে সিগারেট টানছে আর সামনে দিয়ে চলে যাওয়া মেয়েগুলোর সাথে ইফটিজিং করছে। রকি সেদিন যখন ভার্সিটির সকলের সামনে নিজের ক্ষমতা দেখিয়ে নাহিদকে মেরেছিল, সেদিন থেকে নাহিদের একটাই প্রতিজ্ঞা, সেটা হলো রকিকে নিজ হাতে মারা। রকিকে এখন আর শহরে দেখা যায় না। যদি নাহিদের সামনে রকি পড়ে যায় তাহলে রকিকে শেষ করে দিবে নাহিদ। আরাফের কথা শুনে নাহিদের মুখ থেকে জ্বলন্ত সিগারেটটা নিচে পড়ে যায়। এটা নাহিদ কাকে দেখছে? আবির? সে বেঁচে আছে কি করে? নাকি মৃত্যুর পর আত্মা হয়ে এসেছে? আত্মা হলে তো নাহিদ একাই দেখত, কিন্তু আরাফও সাথে দেখেছে। তাহলে এটা আবিরের আত্মা না, সত্যি সত্যিই আবিরই এটা। কিন্তু এটা কি করে সম্ভব? আবির বেঁচে আছে তাহলে? নাহিদ উত্তেজিত হয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, সামনে যে আবির আছে এটা কি আর কেউ দেখতে পাচ্ছে না, নাকি আমি আর আরাফি দেখছি শুধু? সবাই অন্যরকম দৃষ্টিতে নাহিদের দিকে তাকায়। ছেলেটা কি বলছে এটা? সামনের দিকে আবির নামের ছেলেটা তো সশরীরে গুটি গুটি পায়ে হেঁটে আসছে। তাহলে নাহিদের এমন বলার কারণ কি? পাগল হয়ে যায়নি তো আবার? বলাও যায় না। নাহিদ যেভাবে প্রতিদিন মদ পান করে, নেশা করে, এর প্রতিক্রিয়ায় হয়তো মাথাটা ছিঁড়ে গেছে। নাহিদের পাশে দাঁড়িয়ে থাকা রিফাত বলে, আমি তো আবিরকে ভালো করেই দেখতে পাচ্ছি, কেমন যেন খেট টাইপের ছেলেটা, বোকাসোকা চেহারা। অন্যরা দেখেছে কিনা এটা আমি জানি না। রিফাতের কথা শুনে সবাই হ্যাঁ সূচক ইঙ্গিতে মাথা নাড়ায়, যার মানে সবাই আবিরকে দেখতে পাচ্ছে। নাহিদ অবাক হয়ে যায় আবিরকে এমনভাবে ক্যাম্পাসে আসতে দেখে। আরাফ, আবিরকে ডাক দে আর আমার সামনে আসতে বল তাড়াতাড়ি। নাহিদের বলা কথাই আরাফ একটু জোরেই আবিরকে ডাক দেয়। আরাফ অনেকটা জোরেই আবিরকে ডাক দিয়েছে, যার কারণে ক্যাম্পাসের মাঠে বসে থাকা আড্ডা দেওয়া স্টুডেন্টগুলো এগিয়ে সেদিকে নজর দেয়। আবির আরাফের ডাক শুনে সেদিকে তাকায়। নাহিদের পাশে সারাদিন চাকরের মতো বসে থাকে আরাফ। ছেলেটা পুরোই একটা ফাউল। নিজের বাবার নেই কিছু, অন্যজনের ক্ষমতা বিক্রি করে খায়। আবির সবচেয়ে বেশি অপছন্দ করে এই আরাফ ছেলেটাকে। আবির চেয়ে একেবারে নাহিদের সামনে দাঁড়ায়। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটা যে নাহিদ আবিরের এমন দুঃসাহস দেখে কিছু বলছে না। নাহিদ কি কোনো কারণে আবিরের উপর ভয় পেয়ে আছে? নাহিদকে দেখে তো এমন মনে হচ্ছে না। আগে কেউ কখনো এমনভাবে নাহিদের সামনে এসে কাছাকাছি দাঁড়ায়নি। এই প্রথম আবির এমন করল। গত 1 বছর ধরে আবির এই ক্যাম্পাসে আসছে, কিন্তু নাহিদ তেমন কঠোরভাবে আবিরকে কখনো জার দেয়নি। ব্যাপারটা খুবই রহস্যজনক। আবির এমন করে দাঁড়িয়ে আছে দেখে আরাফ রেগে বলে, আবির, তুই রকির সাথে 2 দিন চলে ফিরে মনে হয় না সাহসটা একটু বেড়ে গিয়েছে? নাহিদের সামনে এসে এমন কাছাকাছি দাঁড়িয়ে আছিস কেন? দূরে যে দাঁড়া। আরিফ ভাই, তোমার সমস্যা কোথায়? নাহিদ ভাইয়ের সামনে আমি দাঁড়িয়ে আছি, উনি কিছু বলছে না, তুমি এত লাফালাফি করছো কেন? দেখ আবির, আমি কিন্তু রেগে যাচ্ছি, আর যদি একটা কথা বলিস তাহলে কিন্তু আমি কি করতে পারি সেটা তুই বুঝতে পারছিস। যা করার করে ফেলো, আমি এখন কাউকে ভয় পাই না। নাহিদ চুপ করেই বসে আছে। আবির আর আরাফের ঝগড়ার মতো কথাবার্তা শুনে যাচ্ছে, কাউকে কিছু বলছে না। দুজনের নামের প্রথম অক্ষর অ দিয়ে শুরু, আবার নামের মধ্যে অনেক মিলও পাওয়া যায়। তাদের দুইজনের উচিত ছিল নিজেদের মধ্যে বন্ধুসুলভ আচরণ করা, কিন্তু তারা এটা না করে বাচ্চাদের মতো ঝগড়াঝাটি করছে। আরাফ যখন রেগে আবিরকে মারতে যাবে তখনই নাহিদ হাত দিয়ে আরাফকে বাধা দেয়। সবাই অবাক হয়ে নাহিদের দিকে তাকিয়ে আছে। আবির মাথাটা নিচু করে মুচকে হাসি দেয়। নাহিদ নিজের নীরবতা ভেঙে বলে, আরাফ, আবিরের কথাটা কিন্তু সঠিক, সে আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমি কিন্তু তাকে কিছু বলিনি, তাহলে তুই এমন করছিস কেন? কি বলছিস এটা তুই? নাহিদ, আবিরের মতো খ্যাত
একটা ছেলে তোর সামনে এসে এভাবে দাঁড়াবে, এটা দেখে আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো? সবসময় সব জায়গায় সবার সাথে মাথা গরম করে কথা বলতে নেই। হয়তো সামনে দাঁড়িয়ে থাকা লোকটা অনেক বড় কিছু হতে পারে। এটা আমি জানি, কিন্তু এখানে সেই বড় ক্ষমতাবান লোকটা কোথায়? হয়তো নেই, আবার আছে, এর মধ্যেই লুকিয়ে আছে রহস্য। এখন এগুলো বাদ দিয়ে পরে এটা নিয়ে কথা হবে। এখন আবির তোকে সেই কারণে ডাকছে। জি ভাইয়া বলেন। নাহিদের চোখ যায় আবিরের মাথার দিকে। এতক্ষণ নাহিদ দেখেইনি যে আবিরের মাথায় সাদা কাপড়ের ব্যান্ডেজ করা। আবির কি তাহলে মাথায় কোনো বড় ধরনের আঘাত পেয়েছে? না হলে তো মাথায় এমন সাদা কাপড়ে দিয়ে ব্যান্ডেজ করা থাকতো না। কিন্তু আবির আঘাত পেয়েছে কিভাবে? নাহিদ আবিরকে প্রশ্ন করে। আবির, তোর কপালে এমন ব্যান্ডেজ করে কেন? মাথায় কিভাবে ব্যথা পেয়েছিস? উপস্থিত সবাই আবিরের কপালের দিকে তাকায়। সত্যি ছেলেটা বড় কোনো আঘাত পেয়েছে। সাদা কালারের ব্যান্ডেজের উপর রক্তের দাগ লেগে আছে। আবির নিজের কপালে হাত দিয়ে মুচকি হাসে। মুচকি হেসেই বলে, তেমন কিছু না ভাই, রাস্তার পরে গিয়ে সামান্য ব্যথা পেয়েছি। মিথ্যা কথা বলার প্রয়োজন নেই, আমি জানি তুই কিভাবে ব্যথা পেয়েছিস। আবির অবাক হয়ে বলে, আপনি জানেন মানে কিভাবে? আমার ব্যথা হওয়ার কথা আমি ছাড়া বাইরের কেউ জানে না, আপনি কিভাবে জানলেন? আমি তোকে উত্তর দিতে বাধ্য নই। এখন তুই এটা বল যে তোর কাছের বন্ধু রকি কোথায়? আমাকে সামান্য মেরে তো চলে গেছে, আর ক্যাম্পাসে আসে না। আবির যেটার ভয় পাচ্ছিল সেটাই হয়েছে। আবির একটা জিনিস বুঝতে পারছে না, কিছুদিন ধরে সে যেগুলো ভাবছে তার সত্যি সত্যি হয়ে যাচ্ছে। মানুষ নাকি ভোরে স্বপ্ন দেখলে তা পূরণ হওয়ার সম্ভাবনা থাকে। আবির দিনের বেলা যা চিন্তা করে ওর সাথে ঠিক তেমনটাই ঘটে। এর মধ্যে কোনো মিস যায় না। আজকে সে ভার্সিটিতে আসার সময় রাস্তায় দাঁড়িয়ে ভাবছিল ক্যাম্পাসে নাহিদের সাথে দেখা হলে সে যদি আবিরের কথা জিজ্ঞেস করে তাহলে। এখন সেই কথাটাই বাস্তব বলে নাহিদ প্রমাণ করে দিল। আবির জানে নাহিদ অনেক খারাপ একটা ছেলে, যখন তখন খারাপ কিছু করে দিতে পারে। এখন যদি আবির বলে সে জানে না রকি কোথায়, তাহলে নাহিদ কি করবে সেটা বেশ ভালোই উপস্থিত করতে পারছে আবির। আবির মিথ্যা কথা বলতে পারে না, মুখ দিয়ে আটকে যায় মিথ্যা কথা বলার সময়। আবির আর কিছু ভাবতে চায় না, সত্যি কথা বলে দিবে এমন সিদ্ধান্ত নেয় সে। ভাইয়া আমি আসলে জানি না রকি এখন কোথায়। সেই দিন আপনাদের সামনে যে আমার কথা বলেছিল, এটাই আমার সাথে শেষ কথা হয়েছিল রকির সাথে। নাহিদ মুচকি হাসে। আবির যে মিথ্যা কথা বলছে এটা বুঝে গেছে সে। তাই নাকি? রকির সাথে তোর কথা হয় না? রকির মতো এমন একটা ছেলে ভার্সিটিতে এসে তোর সাথে প্রথমে বন্ধুত্ব করে, আর তুই এখন বলছিস তোর সাথে রকির কোনো যোগাযোগ নেই। এখন বিশ্বাস করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। সামনে আমার বাবা মেয়র নির্বাচন করবে, এখন আমি কারোর সাথে কোনো প্রকার ঝামেলা করব না। আবির, তুই এখন যেতে পারিস। আবির নিজের মুখটা নাহিদের কানের কাছে নিয়ে যায় আর ফিসফিস করে বলে, সিংহ জঙ্গলে চুপ করে থাকে দেখে মনে করো না তার কোনো পাওয়ার নেই। যখন সে রেগে যায় তখন তার এক গর্জনে জঙ্গল কিন্তু কেঁপে ওঠে। আবির নাহিদের কানের কাছ থেকে নিজের মুখটা সরিয়ে নেয়। আবির নাহিদের থেকে একটু দূরে যেয়ে আবার পিছনে ফিরে তাকিয়ে একটা রহস্যময় মুচকি হাসি দেয়। নাহিদ তো পুরাই অবাক, আবিরের এমন একটা বোকা ছেলে এত রহস্যময় কথা আবার রহস্যময় মুচকি হাসি দিতে পারে। কে আবির জানা নেই কারো। আবিরের একটাই পরিচয় জানে সবাই, সেটা হলো সে একটা গরিব এতিম ছেলে। ভার্সিটির পাশের বস্তিবাসীর সাথে থাকে সে। ছোটবেলা নাকি আবিরের মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আর সেই থেকে আবির এখনও একা এই পৃথিবীতে। নাহিদ, তুই আবিরকে এমনভাবে ছেড়ে দিলি কেন? বেয়াদবটা অতি বেড়ে গেছে, নতুন পাখা গজিয়েছে, ওর ওই পাখা আমি ভেঙে দেব। না, এখন এমন ভুল করা যাবে না। সামনে বাবার মেয়েও নির্বাচন, আমি কোনো ঝামেলা করব না। আমি চাই তারা সবাই এখন ঝামেলা থেকে মুক্তি থাক। আবির, শালাকে আমার এক বিন্দুর জন্য সহ্য হয় না। আরেকবার কাছে পেলে সুযোগ মতো ঠিক করে দিব। নির্বাচনটা শেষ হতে দে আগে, তারপর আমি নিজে আবিরের ব্যবস্থা করব। শালাকে এমন মারতে হচ্ছে, কখনো আর এমন বড় বড় কথা বলার সুযোগ পাবে না। মিমের বয়স 22 বছর চলে। একজন রূপসী মেয়ে যা যা থাকতে হয় সব গুণই মিমের মধ্যে বিদ্যমান।
গায়ের রং সাদা। গড়গড়তা মেয়েদের তুলনায় মিম অনেকটা লম্বা, কাটা কাটা চোখ মুখ, ঠোঁটের নিচে চোখে পড়ার মতো কালো তিল। তবুও মিমের ধারণা তার চেহারা অতি সাধারণ, আবার বাজেও। মিমের এমন মনে হওয়ার অনেক কারণ আছে, এর মধ্যে একটা হলো বিয়ে। মিমকে আজ পর্যন্ত অনেক ছেলেপক্ষই বিয়ের জন্য দেখে গেছে, কিন্তু কেউ মিমকে পছন্দ করেনি, কারণ মিম রান্নাবান্না কিছুই পারে না। ছেলেপক্ষের লোক প্রথমে এসেই জিজ্ঞেস করে, মেয়ে রান্না জানে তো? বিয়ের পর স্বামীকে রান্না করে ঠিকমতো খাওয়াতে পারবে তো? এমন কথা শুনে মিমের বাবা আশরাফ সাহেব ছেলেপক্ষকে না করে দেয়। মিমের চেহারা দেখে সব ছেলেরা পাগল হওয়ার মতো, কিন্তু মিমের ওই একটাই সমস্যা, রান্না করতে পারে না। অবশ্য মিম নিজেও চায় না রান্না শিখতে। রান্না শিখে ফেললে যে কোনো ছেলেপক্ষ মিমকে নিতে রাজি হবে। মিম চায় না মা বাবাকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে, কিন্তু মেয়ে হয়ে জন্ম নিলে তো স্বামীর ঘরে যেতেই হবে। এখন মিম বাসায় থাকলে তার একটাই কাজ, মায়ের সাথে রান্নাঘরে রান্না শেখা। মিম এতে খুবই বিরক্ত বোধ করে। আজ 2 দিন পর মিম বাসা থেকে বের হয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। এই 2 দিন সে মায়ের সঙ্গে রান্না শিখেছে, অনেকটা শিখে গেছে রান্না। মিমের রান্নার প্রতি তেমন কোনো আকর্ষণ নেই। ক্যাম্পাসের মাঠের এক কোণে দাঁড়িয়ে আছে প্রীতি, মিমের সাথে প্রথম বর্ষে পড়ে সে। এখন বলতে গেলে প্রীতি আর মিম দুইজন খুব ভালোই বন্ধু, তাদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে। মিম লম্বা লম্বা পায়ে এসে প্রীতির সামনে দাঁড়ায়। প্রীতি মিমকে দেখে নিজের হাত ঘড়ির দিকে তাকায়, ঠিক 15 মিনিট লেট করেছে মিম। প্রীতি রেগে বলে, এই তোর আসার সময় হলো? সেই কখন ফোন করে বলেছিলি অপেক্ষা করতে, আর 5 মিনিট লাগবে। এই তোর 5 মিনিট? আমি অনেক অনেক দুঃখিত প্রীতি, আসলে বাসার সামনে দাঁড়িয়ে ফোন করেছিলাম তোকে। যদি সঠিক সময়ে রিক্সা পেয়ে যেতাম তাহলে ঠিকই চলে আসতাম। 5 মিনিটের রাস্তা, সেটাও নাকি রিক্সা দিয়ে আসতে হয়? ক্যাম্পাস থেকে আমার বাসায় 5 মিনিটের দূরত্ব না, আরও বেশি সময় লাগে আসতে। হয়েছে হয়েছে, থাম এবার তুই। ক্যাম্পাস থেকে তোর বাসা কতটুকু দূরত্ব সেটা আমার জানা আছে। এখন এটা বল, গত শুক্রবারে যে ছেলেপক্ষ তোকে দেখতে এসেছিল তারা কি বলে গেছে? আর বলিস না ছেলেটার কথা, আমার থেকে অনেক খাটো। আমি আর সে যদি একসাথে দাঁড়াই তাহলে আমার থেকে 5 থেকে 6 ইঞ্চি ছোট দেখাবে। এত ছোট হবে না মনে হয় তোর থেকে। তার ছেলেটার চেহারা সম্পর্কে কিছু বল আমাকে। মুখটা সাদা, ক্লিন শেপ করা, নাকের নিচে হিটলারি গোফ রেখেছে, মাথায় চুল তেমন একটা নেই বললেই চলে, কেমন যেন দেখতে। আর সবচেয়ে বড় কথা হলো ছেলেটা হলো ব্যাংকার। বুঝতে পেরেছি। এখন তোর বাবা মা কি বললো ছেলেপক্ষকে? কি আর বলবে, বলেছে পরে জানানো হবে তাদের। এরপর আর কি হয়েছে আমি তা জানি না। ক্লাসের সময় হয়ে এসেছে, চল ক্লাসের দিকে যাওয়া যাক। মিম আর প্রীতি ক্লাসের দিকে রওনা দেয়। তখনই মিম আর প্রীতি কথা বলতে বলতে নিজেদের ডিপার্টমেন্টের দিকে যাচ্ছে। মিমদের ডিপার্টমেন্টে যেতে হলে প্রথমে লাইব্রেরিটা পেরিয়ে যেতে হয়। লাইব্রেরির কাছাকাছি যখন দুইজন এসে পড়েছে তখনই মিমের সাথে কারো ধাক্কা লাগে। প্রীতি অন্য পাশে ছিল বলে সে ধাক্কা খায়নি। এমন সামান্য ধাক্কায় মিমের কিছু না হলেও সামনে যার সাথে ধাক্কা লেগেছে তার অবস্থা করুণ, কেননা মিমের সামনের ব্যক্তিটা নিচে পড়ে গেছে। নিচে অনেকগুলো বই পড়ে আছে, হয়তো নিচে পড়ে যাওয়া ছেলেটারই বই হতে পারে। ছেলেটা মাথা নিচু করে রেখেছে, যার কারণে মিম বুঝতে পারছে না কে। মিম ভদ্রতার খাতিরে নিচে পড়া বই তুলতে ছেলেটাকে সাহায্য করবে, তখনই ছেলেটা মাথা উঁচু করে। ক্যাম্পাসের হাবাগোবা বোকা ছেলে এটা, আর কেউ না, আবির নিজেই। আবির কিছু গুরুত্বপূর্ণ বই নেওয়ার জন্য লাইব্রেরিতে গিয়েছিল। অনেক সময় ধরে খোঁজ করার পর 3টা বই সে বের করতে পেরেছে। আবির যখন ভার্সিটিতে ঢুকেছিল তখন সবাই আবিরের দিকেই তাকিয়েছিল। এক এক করে সবাই বোঝার চেষ্টা করছিল আবিরের মতো বোকা ছেলেটা কেন লাইব্রেরিতে এসেছে। তার তো এখানে কোনো কাজ নেই। আবির যে ক্লাসের ভালো স্টুডেন্ট সেটাও আবার না। ক্লাসে যখন স্যার ক্লাস করায় তখন আবির অন্যদিকে তাকিয়ে থাকে। আবির কখনো কখনো মাথা নিচু করে বসে থাকে। স্যার ম্যাডামরাও তেমন কিছু বলে না, তারা জানে আবিরকে বললেও কোনো কাজ হবে না।
তাই টিচাররা আবিরের সম্পর্কে কোনো ধরনের চিন্তা করে না। আবির লাইব্রেরি থেকে যখন বই নিয়ে বেরোচ্ছিল তখন প্রতিদিনের ন্যায় মাথাটা নিচু করেই হাঁটছিল। আবিরের এই অভ্যাসটা মনে হয় না আর ঠিক হবে। প্রায় 1 বছর ধরে ক্যাম্পাসের সবাই আবিরকে এমন মাথা নিচু করেই রাখতে দেখছে। আবির যখন লাইব্রেরির দরজা পেরিয়ে চলে আসে তখনই কারোর সাথে সে ধাক্কা খায়, আর সে নিজেকে ঠিক রাখতে না পেরে কন্ট্রোল হারিয়ে নিচে পড়ে যায়, সাথে সাথে বইগুলো। আবিরের চোখ থেকে চশমাটা নিচে পড়ে চশমার একটা কাঁচ ভেঙে গেছে। সে আবার চশমা ছাড়া সামনের কোনো কিছু স্পষ্ট দেখতে পায় না। আবির কোনো মতে বইগুলো হাতে নিয়ে দাঁড়ায়। সামনে দাঁড়িয়ে আছে 2টা মেয়ে। একটা মেয়েকে আবির ভালো করেই চিনে, সেটা হলো মিম, আর অন্যটাকে আবির চেনে না। মিমকে আবিরের অনেক আগে থেকেই ভালো লাগতো, কিন্তু রকির ভয়ে আবির এটা বলতে পারতো না, কারণ রকি মিমকে পছন্দ করত। এখন রকি নেই, তাই আবির চান্সটা কাজে লাগাতে চাই। যদি ভালো কোনো কিছু হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই। এই ফ্লোরের অনেক স্টুডেন্ট আবিরের দিকে তাকিয়ে আছে। আবিরকে এমন ভাঙা চশমা হাতে নিয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে মিম বলে, আসলে আমি মিম আর কিছু বলতে পারে না। পাশে দাঁড়িয়ে থাকা প্রীতি মিমের মুখ চেপে ধরে, যার কারণে মিম কথা বলতে পারছে না। সামনে দাঁড়ানো আবির বোকার মতো চেয়ে আছে 2 জনের দিকে। মিম মেয়েটা কি যেন বলতে চাইছিল, কিন্তু প্রীতি মুখটা চেপে ধরে। কি সাংঘাতিক ব্যাপার, প্রীতির মনে কি চলছে সেই একমাত্র জানে। মিম প্রীতির থেকে ছোটার জন্য জোড়াজুড়ি করছে। প্রীতি ছাড়ার বান্দা না, তাই মিম প্রীতির সাথে জোড়াজুড়িতে পেরে উঠছে না। আবির এমন দৃশ্য দেখে প্রীতিকে উদ্দেশ্য করে বলে, এ কি করছেন আপনি? মেয়েটার সাথে এমন জড়াজড়ি করছেন কেন? প্রীতি আর মিম 2 জনেই তাকায় আবিরের দিকে। একটা মেয়ের সাথে ধাক্কা লেগে পড়ে গেছে, নিজের চশমাটাও আস্ত নেই, একটা স্ক্যাচ ভেঙে গেছে, অন্যটা যাই অবস্থা। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আবির একটা শব্দ পর্যন্ত করেনি। আবির ছাড়া এখানে অন্য কোনো ছেলে থাকলে মিমের নিশ্চিত 12টা বাজিয়ে ছাড়ত। এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকা ছেলেটা এখন কথা বলছে, আবারও নিজের জন্য নয়, অন্যের জন্য। প্রীতি নিজের মুখটা মিমের কাছাকাছি নিয়ে ফিসফিস করে বলে, দেখ মিম, ছেলেটা কেমন হাবাগোবা বোকার মতো করে দাঁড়িয়ে আছে, চল এর সাথে এখন একটু মজা নেওয়া যাক। মিম প্রীতির এই প্রস্তাবে রাজি হয় না, তাই মাথা দিয়ে না না ইশারা করে। প্রীতি আবারও বলে, আরে তুই ভয় পাচ্ছিস কেন? আমি থাকতে তোর কোনো চাপ নিতে হবে না, তুই শুধু আমার পাশে দাঁড়িয়ে থাকবি আর দেখবি আমি কি করি। আবির বুঝতে পারছে না প্রীতি মিমের কানে কানে কি এমন কথা বলছে যা আবিরের সামনে বলতে পারছে না। হয়তো তাদের কোনো গুরুত্বপূর্ণ পার্সোনাল কথাবার্তা হবে। আবির শুনতেও চায় না অন্যের কথা, নিজের ব্যস্ততার শেষ নেই, আবার অন্যজনের কথা। দীর্ঘ সময় পর প্রীতি মিমের মুখ থেকে নিজের হাতটা সরিয়ে নিল। মিমের চেহারাটা ফর্সা আকৃতির, প্রীতির হাতের ছাপগুলো স্পষ্ট মিমের চেহারায় দেখা যাচ্ছে। জায়গাগুলো কেমন যেন লাল আকৃতি ধারণ করেছে। প্রীতি মেয়েটা এমন নির্দয় না হলেও পারত। আবির প্রীতির প্রতি একটা রাগ সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা আবির প্রকাশ করতে চায় না। পৃথিবীতে 1 শ্রেণীর এমন অনেক মানুষ আছে যারা নিজের ভিতরের অবস্থাটা কাউকে প্রকাশ করতে পারে না। আবার 2য় শ্রেণীর লোকেরা অনেকেই আছে যারা নিজের ভিতরের অবস্থা নিমেষেই বলে দিতে পারে। আবিরকে এখন 2য় শ্রেণীর লোকের মধ্যে ফেলে দেওয়া যাবে না। সে হচ্ছে 1ম শ্রেণীর লোক, নিজের ভিতরের আবেগ অন্যের কাছে প্রকাশ করতে পারে না। এই যে মিস্টার আবির, কতক্ষণ ধরে দেখছি বোকার মতো করে দাঁড়িয়ে আছেন, কি এত ভাবছেন শুনি? আবির বাস্তবে ফিরে আসে। প্রীতি নিজের আঙুল নাড়িয়ে কথা বলছে। অধিকাংশ মানুষ হাতে যেই আঙুলটা নাড়িয়ে কথা বলে সেই আঙুলটা নাড়িয়ে কথা বলছে প্রীতি। কী যেন নাম আঙুলটার, এখন মনে পড়ছে না আবিরের। আমি আসলেই বোকা, অনেক বোকা, একটু বেশি বোকা। আর বোকা মানুষরা কিন্তু একটু বেশি চিন্তা ভাবনা করে। তা আপনি কি আমার সাথে অবাস্তব ভাবনাগুলো শুনতে চান? থাক, আপনারা সেই অবাস্তব কথা আমাকে শোনাতে হবে না। আমি বুঝে গেছি আপনি যেমন
আপনার ভাবনাগুলো তার থেকে বেশি খ্যাত হবে। লাইফের সব কিছু কিন্তু অনুমানের উপর করে বলে দিবেন না, তাহলে কিন্তু পরে যেয়ে পস্তাতে হবে। জীবন চলার পথে পস্তাতে হবে তাদের, যারা নিজেদের ভাবনাগুলোকে অবাস্তব হিসেবে কল্পনা করে। প্রীতি মেয়েটা খুব দক্ষতার সঙ্গে কথা বলেছে। আবির অবশ্য এখনও অবাক হয়নি, তবে প্রীতির উপর ইমপ্রেস সে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের কথার মাধ্যমে অন্যর ব্রেন ওয়াশ করে দিতে পারে। তাদের কথা এত সাজানো গোছানো যে যে কোনো মানুষ অতি সহজেই কথার জালে আটকে যাবে। আবির কখনো কারো কথার মায়ে পড়েনি। বলতে গেলে কখনো আবিরের সাথে তেমন কথা বলা ব্যক্তি দেখা হয়নি। আরে আপনি তো বেশ বিরক্তিকর একটা লোক, বলতে গেলে ফালতু। আমি বিরক্তিকর ছেলে হতে পারি, কিন্তু ফালতু ছেলে না। দেখেই বোঝা যায় কেমন ছেলে আপনি। এইসব কথা বাদ, এখন মূল কথায় আসা যাক। আপনি আমার বান্ধবী মিমকে কেন ধাক্কা দিয়েছেন? আমি ধাক্কা দিয়েছি নাকি আপনার বান্ধবী মিম আমাকে ধাক্কা দিয়েছে? আপনি ধাক্কা দিয়েছেন। আচ্ছা আচ্ছা, আমি আগে ধাক্কা দিয়েছি, তাহলে মিম নিচে পড়লো না কেন? আমি নিচে ধাক্কা দিয়ে নিজেই পড়ে গেলাম, বিষয়টা কেমন যেন অবাক করার মতো না? আমি এত কিছু শুনতে চাই না, আপনি মিমের কাছে মাপ চান। এটা কেমন কথা? আমি মাপ চাইবো কেন? আর এমনিতেই যার সাথে ধাক্কা লেগেছে সে কিছু বলছে না, আপনি শুধু শুধু বলছেন কেন? আমার বলার অনেক কারণ, তার মধ্যে একটা হলো মিম ছেলে মানুষের সাথে কথা বলতে লজ্জা পায়। এখন তাড়াতাড়ি করে মাপ চান। মিম মুখ লুকিয়ে মুচকে মুচকে হাসছে। প্রীতি আবির ছেলেটার সাথে যা করছে বলার মতো না। প্রীতি একটা মেয়ে হয়ে একটা ছেলের সাথে এমন করতে পারবে মিম ভাবতেও পারেনি। আবির ছেলেটার চোখ জোড়া খুব মায়াবী। সৃষ্টিকর্তা মনে হয় আবিরের চোখ জোড়া অনেক সুন্দর করে বানিয়েছেন। মিম দেখতে পাচ্ছে আবির খুব বিরক্ত বোধ করছে। এটাকেই বলে ঝামেলা। দোষ না করেও মাপ চাইতে হবে। অনেকক্ষণ পর মিম মুখ খুলে বলে, প্রীতি অনেক হয়েছে, এবার অন্তত চুপ কর, আমি কথা বলছি। এই ধরনের ছেলের সাথে তুই কথা বলে পেরে উঠবি না, এর থেকে ভালো আমি কথা বলে সমাধান করি। আবির বুঝতে পারছে সামনে মিমের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার নাম প্রীতি। আর প্রীতির কথা শুনে আবির রেগে বলে, এই যে আপনি এই ধরনের ছেলে বলে কি বোঝাতে চাচ্ছেন? ও, এখন এটাও বুঝিয়ে বলতে হবে? আচ্ছা বলি, এই ধরনের ছেলে বলতে ফালতু, অশিক্ষিত, বখাটে, মূর্খ, বেয়াদব আর কি বলে যা আছে সব। আমাকে দেখে কি এমন মনে হয়? যদি মনে হয় তাহলে বলতে পারেন, আমার সমস্যা নেই। মিম বুঝতে পারছে না আবির কথাগুলো নিজের মনের গহীন কোণে থেকে বলছে। মানুষ যখন কোনো বিষয় নিয়ে আঘাত পায় তখন এমন ধরনের কথা বলে। নিজে দোষ না করেও পরিস্থিতি সামলানোর জন্য কথা বলে। মিম চায় না আবিরের মতো বোকা ছেলেকে কষ্ট দিতে, তাই সে বলে, আবির আপনি কিছু মনে করবেন না, প্রীতি এমনই, সবার সাথে এমন ব্যবহার করে। ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি কিছু মনে করিনি, তবে আপনার বান্ধবী প্রীতিকে একটু সাবধান করে দিবেন। আজ আমি সরল সোজা বলে তিনি আমার সাথে এমন ব্যবহার করছে। অন্য কেউ হলে কী করতো আমার জানা নেই, হয়তো না ভাবার মতো কাজ করতো। মিম আবিরের হাতের দিকে তাকায়। মোটা ফ্রেমের চশমাটা ভেঙে গেছে। আবিরের ড্রেস আপের যে অবস্থা, আরেকটা চশমা কিনতে পারবে কিনা সন্দেহ আছে। মিম নিজের পার্স থেকে 500 টাকা একটা নতুন চকচকে নোট বের করে আবিরের দিকে এগিয়ে দেয়। আবির মিমের বাড়িয়ে দেওয়া হাতের মধ্যে 500 টাকার নোটের দিকে তাকায়। আবির বোঝার চেষ্টা করছে তার দিকে মিম কেন টাকা এগিয়ে দিচ্ছে। আবির প্রশ্ন করে, 500 টাকা এটা আমার দিকে এগিয়ে দিচ্ছেন কেন? এটা দিয়ে আমি কি করব? কি করবেন মানে বুঝতে পারছেন না, নাকি বুঝেও না বোঝার মতো ভান করছেন? এখানে বোঝার মতো কি আছে? আবির নিজের বাম হাতের দিকে তাকায়। মোটা ফ্রেমের কালো চশমার একটা স্ক্র্যাচ ভেঙে গেছে। এইটা নিয়ে সে দাঁড়িয়ে আছে। 2 দিন আগে মেহেরাজ নামের পুলিশ অফিসার চশমাটা দিয়েছিল আবিরকে। মিমের কথার মানে বুঝতে আবিরের বেশি সময় লাগেনি। আমার দ্বারা যদি কারো ক্ষতি হয় তাহলে আমি ক্ষতিপূরণ দিয়ে বিদায় হই। এখন আমার কারণে আপনার চশমা ভেঙে গেছে, এটার ক্ষতিপূরণ হিসেবে দিচ্ছি। জানি একটা চশমার দাম 500 টাকা থেকে কম, যেই টাকা বেঁচে যাবে ওইটা আপনি রেখে দিবেন। আবির চশমাটা ফেলে দেয়।
বইগুলো শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে যায়। মিমকে ছাড়িয়ে যাওয়ার আগেই মিমের কানের কাছে এসে বলে, টাকার প্রয়োজন নেই, আমি নতুন একটা চশমা কিনে নিব। এটা নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। টাকা আমার কাছে অনেক আছে, এত পরিমাণ যে এই টাকাটা দিয়ে পুরো শহরটা কিনে ফেলতে পারবো। আবির কথাটা বলে অন্যরকম একটা ভাব নিয়ে হাঁটা শুরু করে, যেটা আজ পর্যন্ত এই ক্যাম্পাসের কেউ দেখেনি। এভাবে আবিরকে কেউ দেখলে বলবে না সে একটা বস্তির ছেলে। হাঁটা দেখে মনে হচ্ছে সে কোনো রাজ্যের রাজা। মিম আর প্রীতি হাঁটতে থাকে। প্রথম তলার 23 নম্বর রুমটা মিমদের ক্লাসরুম। সাইকোলজি নিয়ে পড়ে মিম। সাইকোলজি স্টুডেন্ট দেখতে অনেকটা গম্ভীর টাইপের হয়, কিন্তু মিমকে দেখলে কেউ বলবে না সে সাইকোলজি নিয়ে পড়াশুনো করে। মিমের মুখে লেগে থাকে সারাদিন হাসি, মাথায় ঘুরপাক খায় নতুন নতুন শয়তানি বুদ্ধি। তোর জন্য আজকে ছোট লোককে ছেড়ে দিতে হয়েছে। তুই যদি আমাকে না আটকাতি তাহলে যে কি করতাম আমি। তুই কি চুপচাপ থাকতে পারিস না, নাকি জন্ম থেকে তুই এমন বাচাল? আমি আছি আমার টেনশনে। তোর আবার কিসের টেনশন? আমার জানা মতে তোর মতো বেস্ট লাইফ আর কারণ নেই। তখন ছেলেটা কি বলে গেছে শুনতে পেয়েছিস তুই? আমার অনেক সন্দেহ লাগছে ছেলেটাকে নিয়ে। ছাড় তো, এমন একটা খ্যাত ছেলে কিনা কি বলে গেছে সেটা নিয়ে তুই এখনো পড়ে আছিস? বাদ দিব কেন? দেখ কেমন কথা, টাকা আমার কাছে অনেক আছে, এত পরিমাণ যে এই টাকা দিয়ে পুরো শহরটা কিনে ফেলতে পারবো। এমন রহস্যময় কথা সে কিভাবে বলে গেল? ওই, এটা মেয়ে পটানোর একটা ধান্দা। দেখলি না তখন ছেলেটা কথা বলার সময় কেমন তোর দিকে কেমন করে তাকিয়েছিল? যাই বলিস না কেন, আমি ছেলেটা সম্পর্কে জেনেই ছাড়বো। কথা বলতে বলতে দুজন ক্লাসের সামনে এসে পৌঁছয়। রহমান স্যার ক্লাস নিচ্ছে। এই 2 মাসের মধ্যে মিমের সবচেয়ে পছন্দের স্যার হয়ে উঠেছেন রহমান স্যার। মিম আর প্রীতি ক্লাসে প্রবেশ করে। তখনই বিকেল 5:20 আবির রাস্তার ধারে করিম চাচার দোকানে বসে আছে। প্রতিদিনকার ন্যায় আজকেও আবির চায়ের সাথে 5 টাকার রুটি ভিজিয়ে খাচ্ছিল। তখনই রাস্তার অপর পাশে একটা কালো কালারের গাড়ি থামে। গাড়ি থেকে মাসুম নামের একটা ছেলে নামে। মধ্যবয়সী ছেলে, বয়স 30-এর কাছাকাছি হবে। পরনে তার কালো কালারের লম্বা হাতা টুপিওয়ালা গেঞ্জি, সেই টুপি দিয়ে মাথাটা ঢাকা, মুখে কালো মাস্ক। মাসুম জোরে জোরে হাঁটতে হাঁটতে করিম চাচার দোকানের সামনে দাঁড়িয়ে যায়। আশপাশে তাকিয়ে করিম চাচার দোকান থেকে একটা সিগারেট নিয়ে ঠোঁটে লাগায়। আবির যে বেঞ্চের উপর বসে আছে সেখানে এসে মাসুম বসে। আবির তাকায় মাসুমের দিকে। ছেলেটা অন্য বেঞ্চে না বসে আবিরের বেঞ্চে এসে বসেছে। আবির নিজ মনে চায়ের রুটি ভিজিয়ে খাচ্ছে। মাসুম ছোট করে একটা কাশি দিয়ে বলে, লাইটার হবে? আবির রুটিটা খেতে খেতে বলে, আমাকে দেখি কি ওই রকম ছেলে মনে হয় যে লাইটার নিয়ে বসে থাকবো? দেখে তো মনে হয় না তুমি ওই টাইপের ছেলে। যদি হতে তাহলে দোকানে বসে বসে দুধ চায়ের সাথে রুটি ভিজিয়ে খেতে না, সিগারেট জ্বালিয়ে টানতে। আপনি তো দেখি মানুষ দেখেই বলে দিতে পারেন কে কেমন, তাহলে প্রথমে সেটা করেননি কেন? তোমার সাথে কথা বলার জন্য। আমার সাথে কথা বলার জন্য মানে বুঝতে পারছি না। বলছি তার আগে তুমি আমার বড় ভাইয়ের সাথে ফোনে কথা বলে নাও। মাসুম নিজের মোবাইলটা আবিরের সামনে ধরে। আবির সতর্কতার সঙ্গে মোবাইলটা হাতে নিয়ে কানে লাগায়। ফোনের ওই পাশ থেকে কারো উচ্চস্বরে হাসার শব্দ শোনা যাচ্ছে। আবির ঘাবড়ে যায়। কে ফোন করেছে আর এভাবে কেন কথা ছাড়া হাসছে কেন? আবির মোবাইলটা মাসুমের দিকে এগিয়ে দিবে, তখনই মোবাইল থেকে একটা কথা বলার শব্দ শোনা যায়। মাসুমের কাছে মোবাইলটা দিবে না। মোটা গলার কণ্ঠে যে পুরুষ একটা আগন্তুক কথাটা বলেছে এতে কোনো সন্দেহ নেই। আগন্তুকের কণ্ঠটা কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে আবিরের কাছে। আবির বলে, কে আপনি আর আমার সাথে কথা বলার এত আগ্রহ কেন আপনার? আগ্রহ না, ইচ্ছে বলতে পারো। তোমার সাথে অনেক দিন হলো কথা বলি না, তাই একটু খবর নিলাম আর কি। আগে আমার সাথে আপনার কথা হতো, সেটা আবার কবে? তুমি খুব বেশি প্রশ্ন করো আবির।
এখন এটা বলো, কেমন আছো তুমি? বলতে গেলে খারাপ আছি না, দিনকাল ভালোই চলছে। ওই পাশ থেকে আবারও আগন্তুকের হাসির শব্দ শোনা যায়। আবির বুঝতে পারছে না কথায় কথায় লোকটা হাসছে কেন। তোমার দিনকাল তো ভালোই চলবে। আমার পছন্দের মানুষকে তুমি পছন্দ করো, তোমার মনে তো এখন ভালোই রং ফুটেছে। মানে কি বলতে যাচ্ছেন আপনি? আমি কি বলতে চাচ্ছি তুমি হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছো, তারপরেও আমি বলেই দেই, তুমি আর মিমের দিকে তাকাবে না। আবির আগন্তুকের কথা শুনে একটু মিমের কথা ভাবতে থাকে। আবিরের জানা মতে মিমকে রকি পছন্দ করত। তাহলে কি এটা রকি? তুমি কি? আবির আর কিছু বলতে পারে না। এর আগেই ওই পাশ থেকে আগন্তুকটা বলে ওঠে, না আবির না, তুমি মনে মনে যাকে ভাবতেছো আমি কিন্তু সে না। আশা করি আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো। তাহলে আপনি কে? আমাকে দেখতে চাও? দেখা লাগবে না, মুখেই বলেন। বেশ স্মার্ট আছো দেখছি, কিন্তু আমি যে মুখে বলে আমার পরিচয় দিতে পারবো না, সামনাসামনি দেখা করতে হবে। আমি এই প্রস্তাবে রাজি না। ভয় পাচ্ছ নাকি আবির? ভয়ের কিছু নেই, আমি অতটাও ভয়ঙ্কর না যতটা তুমি ভাবছো। ভয় পাবো কেন? তাও আবার একটা অচেনা অজানা আগন্তুককে দেখে। তাহলে দেখা করতে সমস্যা কোথায়? বেশ, তাহলে বলেন কোথায় দেখা করতে হবে? বেশি দূরে কোথাও না, তোমার ভার্সিটির ক্যাম্পাসের পাশে যে পরিত্যক্ত গোডাউনটা আছে না, কালকে রাতে ওইখানে চলে আসো। রাতে? কেন, দিনের বেলায় দেখা করলে কোনো সমস্যা হবে না? রাতের আগন্তুককে তো রাতেই দেখা যায়, দিনের বেলায় তো তুমি তাদের দেখতে পাবে না। যদি রাতের বেলায় দেখা করতে ভয় পাও তাহলে দরকার নেই দেখা করার। ভয় পাওয়া আমার ডিকশনারিতে নেই। এলাকার লোকেরা আমাকে দেখে বলে আমার বুকের ভিতর নাকি অনেক সাহস আছে। হি হি। ছোট একটা এলাকায় কতজন লোক হবে? খুব করে 100 কিংবা 200 হবে, এর বেশি তো আর হবে না। এই সামান্য লোকজনের কথা শুনে তুমি যদি নিজেকে সাহসী ভেবে থাকো তাহলে এটা তোমার ভুল ধারণা। তাহলে কাল রাতে দেখা হচ্ছে আপনার সাথে, আমার পরিচয় হয়ে গেল, আর সাথে আমার সাহসের পরীক্ষাও হয়ে যাবে। বেশ, তাহলে এটাই কথা রইল। এখন মাসুমকে মোবাইলটা দাও। আবির কোনো কিছু না ভেবেই বলে দেয়। আবির মোবাইলটা মাসুমের হাতে দেয়। আবির কথা বলতে বলতে মাসুম 2টা সিগারেট শেষ করে ফেলেছে। ছেলেটা হয়তো সারাদিনে 5-6 প্যাকেট শেষ করে ফেলে। ঠোঁট জোড়া কুচকুচে কালো হয়ে আছে। মাসুমকে দেখে যে কেউই বলে দিতে পারবে যে মাসুম একটা পেশাধারী সিগারেটখোর। মাসুম বসা থেকে উঠে দাঁড়ায়, আবিরের দিকে ভালো করে তাকায় সে। লোকটার সাথে আপনার কিসের সম্পর্ক? তাহলে আপনি কি এখানে এসেছেন? আপনার কি যদি? কই, কোনো সম্পর্ক নেই তো। তাহলে আপনি কেন এখানে এসেছেন? আপনার সাথে যদি ওই লোকটার কোনো পরিচয় না থাকতো তাহলে আমার কাছে এসে ওনার সাথে কথা বলিয়ে দেওয়ার মানে কি? অনেক দিন আগে ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, কিন্তু আমি তাকে দেখিনি কখনো। বাহ, বেশ চমৎকার লাগছে আপনার কথাটা। একটা লোকের সাথে আপনার পরিচয় আছে কিন্তু আপনি তাকে এখনো পর্যন্ত দেখেননি, না দেখেই ওনার কাজ করেছেন। আমি আসি, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কাজ তো থাকবেই, বয়স যেহেতু হয়েছে, কাজের চাপ তো আছে, কোনো সমস্যা নেই। আমি কালকে জেনে নেব আপনার সেই ভাইয়ের পরিচয়। বোঝার চেষ্টা করছে এমন একটা বোকা গরিব ছেলের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য মাসুমের ভাই তাকে এখানে পাঠিয়েছে। কি এমন আছে এই ছেলেটার মধ্যে যার কারণে মাসুমের এত দূরে আসা? থমকে দাঁড়ায় মাসুম আবিরের প্রশ্ন শুনে। সে এখন কি জবাব দেবে? কোনো জবাব নেই তার কাছে, কারণ মাসুমকে এখানে আসার আগে নিষেধ করে দেওয়া হয়েছিল তার পরিচয় কাউকে না দিতে। মাসুম সেখান থেকে চলে আসে। আবির শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল মাসুম কতটা ভয়ের মধ্যে আবিরের সাথে কথাগুলো বলেছিল। সাধারণত মানুষের বয়স যত বাড়তে থাকে তত তার ব্যস্ততা বাড়তে থাকে। জীবনটা একটা নিয়মিত রুটিন মাফিক চলে।
যখন আমরা ছোট ছিলাম তখন আমরা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম। আস্তে আস্তে যখন বড় হই তখন শুরু হয় পড়াশোনার ব্যস্ততা। পড়াশোনা শেষ হলে চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি নিয়ে সারাদিন পড়ে থাকতে হয়। মানুষ এই ব্যস্ততা থেকে মুক্তি পায় জীবনের শেষ বয়সে, কিন্তু তখন তিনি তার ব্যস্ততাহীন সময়টা ভালো করে পার করতে পারে না। নানা ধরনের রোগ শরীরে হানা দেয়। অসুস্থতার জন্য বিছানা থেকে উঠে বাইরে হাঁটার কোনো সুযোগ থাকে না। হঠাৎ করেই এক সময় শরীর থেকে প্রাণটা বেরিয়ে যায় দূর আকাশের অচিরে। আজকেও শেখর থানায় 2 জন আসামি ধরে এনেছে। 2 জনই ছেলে। মদ খেয়ে রাস্তার মেয়েদেরকে বিরক্ত করার জন্য শেখর এই 2 জনকে ধরে নিয়ে এসেছে। মেহেরা ছেলে 2টাকে ভালো করে চিনে। একটা হলো সামাদ সাহেবের ছেলে আরাফাত, আর অন্য আরেকজন আরাফাতের বন্ধু। এই 2 জন মিলে এলাকায় সমস্যা তৈরি করে। সামাদ সাহেব হলো এই এলাকার সাবেক মেয়র, সম্মানিত ব্যক্তির মধ্যে একজন, কিন্তু ছেলেটা হয়েছে বখাটে। মেহেরাজ আরাফাতের সামনে যেয়ে দাঁড়ায়। ছেলেটার মা নেই, ছোটোবেলায় জন্ম দেওয়ার সময় মারা গেছে। বাবার বিয়ে না করায় মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে, তাই হয়তো আরাফাত এমন বখাটে হয়ে গেছে। আরাফাতের প্রতি মেহেরাজের মায়া হয়, কিন্তু আইন বলে কিছু একটা আছে, তাই মেহেরাজ আরাফাতকে ছাড় দিতে চান না। এই নিয়ে 5 বার শেখর তোদেরকে ধরে থানায় নিয়ে এসেছে। স্যার ভুল বললেন, 5 বার না 6 বার হবে। আরাফাত, তোর কি শরম লজ্জা বলে কিছুই আছে? তোর বাবা এলাকার মধ্যে একজন সম্মানিত ব্যক্তি, আর তুই দিনে দিনে তোর বাবার সম্মান নষ্ট করছিস। সম্মান দিয়ে কি হবে? কিছুদিন পর তো কবরে চলে যাবে, সেখানে কি সম্মান নিয়ে যাবে? কথাটা বলতে দেরি, কিন্তু আরাফাতের ডান গালে চর পড়তে দেরি হলো না। মেহেরাজি আরাফাতকে চর মেরেছে। কেমন ছেলে তুই? নিজের বাবার নামে এমন কথা বলছিস? আমাকে চর মেরে কাজটা ঠিক করলেন না অফিসার। আপনার মতো শত শত পুলিশ অফিসার এখানে আসবে, কিন্তু আমার কাজ কেউ বন্ধ করতে পারবে না। তোর কাজ তো আমি আজকে বন্ধ করে দেব। শেখর, এই 2টাকে নিয়ে লকআপে ঢোকাও। ফোন আজকে কাজ হবে না। মেহেরাজের কথা শুনে শেখর আরাফাতের শার্টের কলার ধরে টানতে টানতে 14 শিকের ভিতর আটকে দেয়। মেহেরাজ নিজের কেবিনে যেয়ে বসে আর ভাবতে থাকে বিকেলের ঘটনাটা। আবিরের সাথে দেখা করার জন্য মেহেরাজ গাড়ি নিয়ে বস্তির দিকেই যাচ্ছিল। তখনই মেহেরাজ দেখতে পাই আবির দোকানে বসে বসে চা খাচ্ছিল। মেহেরাজ গাড়ি থেকে নেমে দাঁড়ায়, কারণ সামনের দিকে আর গাড়ি যাবে না। মেহেরাজ একটু এগিয়ে যাবে, তখন একটা কালো কালারের দামি গাড়ি থেকে একটা ছেলে নেমে আবিরের দিকে যেতে থাকে। মেহেরাজ ব্যাপারটা ভালো করে বোঝার জন্য আড়ালে লুকিয়ে পড়ে, আর দেখতে পাই গাড়ি থেকে নামা ছেলেটা আবিরের সাথে কয়েকটা কথা বলে নিজের মোবাইলটা আবিরের দিকে এগিয়ে দেয়। আবির মোবাইলটা কানে লাগিয়ে কারোর সঙ্গে কথা বলতে থাকে। মেহেরাজ জানে না কে এই ছেলেটা, আর আবিরের সাথে মোবাইলে কথা বলা ব্যক্তিটাই বা কে। মেহেরাজ সেখান থেকে গাড়ি নিয়ে থানায় চলে আসে। মেহেরাজ কখন থেকে পড়ে আছে এই ব্যাপারটা নিয়ে। সামান্য একটা বস্তি ছেলের সাথে দেখা করতে এত দামি গাড়ি কে আসতে পারে? ব্যাপারটা খুবই রহস্যময় লাগছে। কে আবির? সে কি সত্যি বোকা গরিব ছেলে, নাকি তার অন্য কোনো বড় ধরনের পরিচয় আছে? জানে না মেহেরাজ, তবে তিনি এটা বেশ ভালো করেই বুঝতে পারছে যে এই চ্যাপ্টারে অনেক মাইন্ড গেমের টুইস্ট রয়েছে।